থেকে স্বাভাবিকভাবে দিয়ে আসলে পাস হয়ে যায়, কিন্তু প্রশ্ন কমন যদি না পড়ে 90-80 আনসার হইলে পাস করে আসাটা কঠিন হবে। থাকবে 100 আনসার করা। 100 আনসার যদি করতে চান ফুল আনসার, তাহলে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। তাহলে করে দেব এই যে 18টা প্রশ্ন, এই প্রশ্নটাই সামনে আনবেন, মনে হবে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। একটা প্রশ্নের চেয়ে আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই কারণে বাদ দেওয়ার কোনো ক্ষমতা বা সুযোগ আপনাদেরও নাই, শিক্ষক হিসাবে আমাদেরও নেই। এখন প্রশ্নটা এক নজরে আপনারা দেখে নিয়েছেন আর হিসাবটাও জেনে নিয়েছেন। দু একটা প্রশ্ন বাদ পড়েই যেতে পারে, হিসাবের মধ্যে পড়লে প্রশ্ন বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এখান থেকে আমরা এখন মূল্যায়নটা করি যে কোন কোন প্রশ্নের উত্তর আমরা অনেকাংশেই জানি। ক, তদন্ত, ইনভেস্টিগেশন বলতে কি বুঝো? এই 18টার সঙ্গে এটা কমন পড়ছে, কিছু হলেও আমরা লিখতে পারবো, অনেকাংশেই লিখতে পারবো। আরো লিখতে পারবো বড় করার জন্য, যখন আমার এই 18টা প্রশ্নের জ্ঞান চলে আসবে। 18টা প্রশ্নের উত্তরের জ্ঞানের পরিসরটা কিন্তু একদম কম না। আর 18টা প্রশ্ন কি পরীক্ষায় আসবে? এই 18টা প্রশ্ন থেকে দুটো প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা ধরে নিলাম 3টা, তাহলে এই 15টা সেই জ্ঞান থেকে কিছু কথা কেটে কেটে আমরা আসা 3টা প্রশ্নের মধ্যে যোগ করতে পারবো কিনা বলেন। কাজে যেহেতু এই 18টা প্রশ্নই তদন্ত এবং অনুসন্ধান চ্যাপ্টারের, অতএব প্রশ্ন যেটাই আসুক না কেন, একটা প্রশ্ন আসলে বাকি 17টা প্রশ্নের জ্ঞান দিয়া যদি আপনি কিছু লেখেন, তাহলে সেই আলোচনাটা হবে প্রাসঙ্গিক আলোচনা। কিন্তু আমরা এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন উত্তর দিব, এই জায়গায় যদি আমরা বলি আপিল সম্পর্কে কোনো আলোচনা, রিভিশন সম্পর্কে কোনো আলোচনা, এডিআর সম্পর্কে, এইগুলি করলে তো সেই আলোচনাগুলি প্রাসঙ্গিক হবে না। এই জন্য লেখার পৃষ্ঠা তো দিবে বার কাউন্সিল, আমাদের তো এখানে কোনো কৃপণতা দেখানোর সুযোগ নেই। রেজিস্ট্রেশন করেছি, ফর্ম ফিল আপ করেছি, টাকা পয়সা দিয়েছি, কাগজ যত বেশি নেওয়া যাবে তত লাভবান হবেন নাম্বার পাওয়ার ক্ষেত্রে। কারণ 5টা লাইন লিখলেই ওইখানেই তো আইন থাকবে, আরো 10টা লাইন লিখলে সেইখানেও যত বেশি আপনার আধা নাম্বার হলেও দিবে। 5 লাইন লেখার জন্য কিছু হলেও তো আপনার নাম্বার দিবে। যে সংজ্ঞা লেখার পরেও আপনারা এই জ্ঞানের কথাগুলি বলেছেন, বসে থাকেন নাই, জানেন। মূল উত্তরটা দেওয়ার পরে সকল কিছু নিজের বুদ্ধি দিয়ে প্রাসঙ্গিক এক নজরে আমি সংজ্ঞাগুলো পরীক্ষা দিয়েছেন, অনেকে শুধু সংজ্ঞাটা লিখে পাঠাইছেন, এটা কিন্তু সারাংশ হয়ে গেছে। এইরকম শুধু সংজ্ঞা লিখে তদন্তের শুধু সংজ্ঞাটা দাঁড় করে কিন্তু হবে না। আগে পরে বড় প্রথমেই হিসাব করব 3 পাতা কি লেখে নাই,
যার লেখাটা 3 পাতা আসে নাই তার খাতাটা বাজেয়াপ্ত হয়ে যাবে। নাম্বার হয়তো দিয়ে দিব, কিন্তু গ্রহণযোগ্য খাতা হিসাবে সেটা দিব আর কি, যে কোনো ভাবে 3 পাতা লিখে আমাকে পাঠান। খ, অনুসন্ধান কি? এই অনুসন্ধান কি এটাও আমরা আকারে যা জানি না সেটাই 18টা প্রশ্ন করলে যে জ্ঞানটা হবে সেই জ্ঞান থেকে আমরা পারবো। 15 নম্বর প্রশ্নটা আমরা পারি। দেখেন, পুলিশ ডায়েরি কি? পুলিশ ডায়েরি কি এটাও সংজ্ঞা আকারে আমরা জানি, আর নিচের দিকেও পুলিশ ডায়েরির উপরে কিছু প্রশ্ন আছে। পুলিশ ডায়েরির সাক্ষ্যগত মূল্য, অর্থাৎ পুলিশ ডায়েরি সম্পর্কে এখানে বেশ কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নের সব প্রশ্ন তার আসবে না। পুলিশ ডায়েরি থেকে আমরা কিন্তু এখানে একটা বর্ডার দিয়ে দিয়েছি, দেখেন একটু খেয়াল করে দেখেন, ক থেকে ঘ পর্যন্ত, তারপরে 3টা এই পর্যন্ত হইল তদন্ত অনুসন্ধান চ্যাপ্টারের। এই তদন্ত অনুসন্ধান চ্যাপ্টারের সাথে পুলিশ ডায়েরি চ্যাপ্টারটা সংশ্লিষ্ট, বা তদন্ত অনুসন্ধানের মধ্যেই পুলিশ ডায়েরির বিষয়টা দিয়েছি পড়ানোর সুবিধার্থে, আর আপনাদের পড়া বা মনে রাখার সুবিধার্থে। পুলিশ ডায়েরি থেকে প্রশ্ন হচ্ছে থেকে ঝর্ণার ঝ পর্যন্ত। এই ঝড় পরে নিয়, এই নিয়র আগে দেখেন 3টা দাগ দেওয়া আছে। এই নিয়র পরে যা প্রশ্ন, সকল প্রশ্ন হলো। তাইলে আমরা এই চ্যাপ্টারটাকে, তদন্ত অনুসন্ধান চ্যাপ্টারটা যেহেতু বড় চ্যাপ্টার, এই জন্য মনোযোগের সাথে বুঝতে গেলে, পড়তে গেলে আমরা এই তদন্ত অনুসন্ধান চ্যাপ্টারটাকে 3টা অংশে ভাগ করে পড়াশোনা করব। প্রথম ভাগ হলো তদন্ত, দ্বিতীয় ভাগ হলো পুলিশ ডায়েরি, আর তৃতীয় ভাগ হচ্ছে, আবারও বলতেছি, প্রথম ভাগ হলো ক থেকে ঘ পর্যন্ত তদন্ত, দ্বিতীয় ভাগ হচ্ছে পুলিশ ডায়েরি, উম থেকে ঝর্ণার ঝ পর্যন্ত, নিয় থেকে দ পর্যন্ত হচ্ছে পুলিশ রিপোর্ট। এই 18টা প্রশ্নের মধ্যে যে সংজ্ঞাগুলি আছে, আমার মনে হয় সংজ্ঞাগুলি আপনারা পারেন। আগে আমরা চাপ কমাই। ক খ 2টা সংজ্ঞা আমরা জানি, 18টা সংজ্ঞার মধ্যে আছে। উম পুলিশ ডায়েরি, তাহলে 3টা চলে গেল। নিয় নম্বরে একটা সংজ্ঞা আছে পুলিশ রিপোর্ট, এটাও আমি সংজ্ঞা দিয়েছি আপনাদের। টতে হলো চার্জশিট, এটাও দিয়েছি। ছতে হলো চূড়ান্ত প্রতিবেদন। তালার ত নারাজি দরখাস্ত। 18টা প্রশ্নের একটা তালিকা পেয়ে আপনারা একটু চিন্তিত হয়ে পড়েছিলেন যে কিভাবে এটা পড়বো, শেষ করব। যে কোনো মূল্যে বিকালের মধ্যে এটা শেষ করতে হবে। কিভাবে শেষ করবেন সেটা আপনাদের বিষয়। এখন সংখ্যাটি একটু কমিয়ে দিলাম। 18টার মধ্যে 7টা সংজ্ঞা, আর এই 7টা সংজ্ঞা পড়েই তো আপনারা গতকাল পরীক্ষা দিয়েছেন। কাজে আমি ধরে নিতে পারি যে 18টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্নের উত্তর অনেকাংশেই আমাদের জানা আছে। তাহলে 18 থেকে 7 চলে গেলে কত থাকে তুষার সাহেব? কত থাকে? 11টি প্রশ্ন। তার মধ্যে আর একটা প্রশ্ন সম্পর্কে আমরা কিছু লিখতে পারবো। সেটা কোনটা বলি, সেটা হচ্ছে ঢাকার ঢ পুলিশ রিপোর্ট চ্যাপ্টারের চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের মধ্যে পার্থক্য, এইটা আমরা কিছুটা লিখতে পারবো। সংজ্ঞা দুটো যদি পাশাপাশি পড়ি তাহলে চার্জশিটের সংজ্ঞা, ফাইনাল রিপোর্টের সংজ্ঞা, এটা তো জানি।
দ্বিতীয় পার্থক্য হলো চার্জশিটটা কখন দেয়। যদি কোনো মামলায় তদন্তের পর তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুঝতে পারেন যে অপরাধের সত্যতা পাওয়া গিয়েছে, কাজেই অভিযুক্তদের বিচার হওয়া প্রয়োজন। এই সূত্রে যে দেয় সেটাই তো। আর অপরাধের সত্যতা পাওয়া যায় নাই, অতএব পুলিশ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতির সুপারিশ চেয়ে আদালতে যে প্রতিবেদনটা দেয়, দুইটা কথা কিন্তু মনে রাখতে হবে। ফাইনাল রিপোর্টের মধ্যে পুলিশ আসামির মুক্তি অব্যাহতির জন্য সুপারিশ করে। তাহলে কিছু যদি বলতে না পারেন এইটুকু বললেও তো হবে যে পুলিশ প্রতিবেদনে পুলিশ আসামির অব্যাহতি চেয়ে আদালতের কাছে সুপারিশ করে, সেই পুলিশ প্রতিবেদনটাকে বলা হচ্ছে ফাইনাল রিপোর্ট। কাজে ফাইনাল রিপোর্ট কখন দেয়? যে অপরাধ পাওয়া না গেলে। এইটুকু কথাই মনে রাখেন। অপরাধের সত্যতা যদি পাওয়া যায়, পুলিশ মাসের পর মাস, বছরের পর বছর যে তদন্ত করবে, এই তদন্তের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ যদি অপরাধের সত্যতা পায় তাহলে চার্জশিট দিবে। আর তদন্তের পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ যদি অপরাধের প্রমাণ না পায় তাহলে অব্যাহতি সুপারিশ করে ফাইনাল রিপোর্ট দেবে। অপরাধের সত্যতা পাওয়া গেলে আর অপরাধের সত্যতা পাওয়া না গেলে, এই কিওয়ার্ড এইগুলি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। নাহলে এত প্রশ্ন যখন একসাথে মাথায় নিয়ে হলে যাবেন তখন লেখাগুলি সঙ্গত কারণেই ডিসপ্লেসড হয়ে যাবে, এবং যা বলতে গিয়েছিলেন পরীক্ষার হলে সেটা না বলে আর এক কথা লিখে আবার বলে আসবেন। এই জন্য এখন থেকে একটা মার্কার পেন নিয়ে নেন। মার্কার পেন নিয়ে এই যে লাইনটা, সেন্টেন্সটা, এই কি সেন্টেন্সের সত্যতা পেলে, পুলিশ অপরাধের সত্যতা পেলে কি দেয় বলেন? অপরাধের সত্যতা পেলে তিনটা শব্দ, অপরাধের সত্যতা পেলে তিনটা শব্দ, আর অপরাধের সত্যতা না পেলে ফাইনাল রিপোর্ট। এইটুকু হলো কি সেন্টেন্স আর কি, এই তিনটা শব্দের এই তিনটা মাথায় রাখতে হবে। এইতে আমরা চেষ্টা করব এই কথাগুলো আপনাদের কানে বাজিয়ে দিতে, শুনিয়ে দিতে, এবং সাথে সাথে আপনাদের লিখে বা নোট করে রাখার জন্য আর কি। তাহলে দেখেন, যদি আমরা এরকম 3-4টা পার্থক্য ঠিক মতো, ফাইনাল রিপোর্টের সংজ্ঞা, চার্জশিট কখন দেয়, ফাইনাল রিপোর্ট কখন দেয়। আর একটা পার্থক্য মৌলিক, সেটা হলো চার্জশিট যাওয়ার পরে আদালতের করণীয় কি? বিচারের জন্য অগ্রসর হওয়া। আর যদি ফাইনাল রিপোর্ট পায় আদালত, তখন কি করবে? মামলাটাকে খারিজ করে দেবে। তাহলে এখানে কিওয়ার্ড হলো দুইটা শব্দ, আদালত কর্তৃক বিচার প্রক্রিয়ার জন্য অগ্রসর হওয়া। আদালত বা এইটুক মনে রাখলেও হবে, বিচারের জন্য অগ্রসর হওয়া। আর একটা হচ্ছে মামলা খারিজ করা। বিচারের জন্য অগ্রসর হওয়া, এই ওয়ার্ডগুলো, এই
করে নিয়ন্ত্রণে না যান, তাহলে হল মাথা দিয়ে, তাহলে চার্জশিট পাওয়ার পরে আদালত, বিজ্ঞ আদালত মামলাটি বিচারের জন্য অগ্রসর হন। পক্ষান্তরে ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে আদালত মামলাটি খারিজ করে দেন অথবা আসামিকে অব্যাহতি দিয়ে দেন। মামলা খারিজ হলে তো এমনি অব্যাহতি হবে, দিলে মামলা এমনি শেষ হবে। এই দুইটার যে কোনো একটা বলবেন অথবা দুইটাই বলতে পারেন, যে মামলা খারিজ করে দিবেন বা আসামিকে অব্যাহতি দিয়ে দিবেন, আর বিচারের জন্য অগ্রসর হবেন না। ঝাড়ির উপরেও কিন্তু পার্থক্য লেখা যায়। চার্জশিট গেলে কি আদালত আসামিকে অব্যাহতি দিবে? এই যে একটা অব্যাহতি শব্দ পাইলেন, এটা দিয়ে পার্থক্য লিখে ফেলেন না। যা জানেন এই বাউন্ডারির মধ্যেই তো লেখলে অনেকগুলো লেখা হয়ে যায়। চার্জশিট যদি আদালত পায়, পুলিশ যদি চার্জশিট দেয় তাকে দিবে? কখনোই দিবে না, বরং আসামিকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাবে। কিন্তু পুলিশ যদি আদালতকে ফাইনাল রিপোর্ট দেয়, তাহলে কি হবে? কাজে জানা কথা থেকেই বলেন, দেখবেন পার্থক্য। আমি লিখে পাঠাই দিব, তুষার সাহেব প্রস্তাব করে। আরো একটা পার্থক্য চিন্তা করতে পারেন, এই যে নারাজি দরখাস্ত, চার্জশিট মানেন না বা নারাজি দরখাস্ত দিতে পারবেন না, ফাইনাল রিপোর্টের উপরে, ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দিতে হয়। একটা পার্থক্য আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানার মধ্যেই আছে, কিন্তু শুধু লিখতে পারি না। এই লেখার ক্যাপাসিটি কিন্তু পরীক্ষার পরে গড়ে তুলতে হবে। যা জানি এটাকে বেশি করে লেখা, এটার জন্য কিন্তু ভিতর থেকে কথাবার্তা আসতে হবে, নজরুল আর রবীন্দ্রনাথের মতন। তাদের নজরুল, তার কথাবার্তা কিন্তু ভিতর থেকে চলে আসছে, আর রবীন্দ্রনাথের ভিতর থেকে সহজে আসতে চায়নি। জমিদার বংশের ছেলে ছিল, এই কারণে সে কুষ্টিয়াতে যদি যান দেখবেন তার একটা স্পিড বোর্ড আছে, এইটা নিয়ে সে নদীতে চলে যেত, গিয়ে অনেক সময় লঞ্চ ভাড়া করতো, লঞ্চের ছাদের উপরে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবলোকন করে তারপরে কিছু উপাত্ত, লেখার কিছু উপাত্ত বের করে আনার চেষ্টা করতো, তারপরও পারতো না। কিন্তু নজরুল কিন্তু চলার পথে একটা মেয়েকে দেখলো, একটা গান লেখা ফেললো, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মর অপরাধ। রবীন্দ্রনাথ জীবনের শেষ প্রান্তে এসে বলছে নজরুলকে সম্মান জানিয়ে, যে আমার যেখানে নজরুলের সেখানে শুরু, আমার যেখানে জ্ঞানের শেষ, সেই শেষ জ্ঞান থেকেই নজরুলের শুরু, নজরুলের সেখানে শুরু। ভালো ভালো বইও পড়তে হবে, হুমায়ুন আহমেদ, এমদাদ পড়ে তো আপনার কোনো লাভ নেই। ভালো ভালো যারা ভাষা জ্ঞান দিয়ে বই লিখতে পারে, গীতাঞ্জলি পড়েন, নজরুলের ভালো, তাহলে কি হবে? ভাষা জ্ঞান কাজ করবে। ডেল কার্নেগির বই পড়েন, লুৎফর রহমানের বই পড়েন, অর্থাৎ যে বইগুলি আপনাকে ভাষা জ্ঞান বাড়ে সাহায্য করবে জীবনের। এরপর আপনারা এলএলএম করতে পারেন,
ডক্টর অফ ল করতে পারেন, হাইকোর্ট পারমিশন টেস্ট পরীক্ষা দিয়ে হাইকোর্টে উকিল হইতে হবে, আপিল বিভাগের উকিল হইতে হবে, সব জায়গায় পরীক্ষা আছে। জানা কথাটাই অনেকাংশে লিখতে পারেন। তাহলে নারাজি দরখাস্ত কিন্তু চার্জশিটের বিরুদ্ধে দেওয়া যাবে না। কাজে চার্জশিটের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দেওয়া যায় না, ফাইনাল রিপোর্টের বিরুদ্ধেই কেবলমাত্র চার্জশিট দেওয়া যায়, নারাজি দরখাস্ত দেওয়া যায়। এইটাও তো একটা প্র্যাকটিক্যাল জ্ঞানের এবং পার্থক্যের কথা। এইভাবে যা জানবেন সেইভাবেই কথা। পুরোটা না পারলেও এই মুহূর্তে অনেকাংশে জানি, আর বাকিটা আমি পাঠাই দিব। কয়েকজন ছাত্র লাইনে ঢোকার জন্য চেষ্টা করতেছে। না, এখানে নতুন একজন, আমাদের তো সবাই পুরাতন, একজন নতুন আছে, একজন আশিকুর রহমান, আর তাছাড়া নাই। সুন্দর একটা হাসি দিয়ে দেখেন AW অ্যাডভোকেসি রিটেন মিলাদুল ইসলাম। তানিয়া কোথায়? কয়দিন ধরে দেখি না। সবাই আমার সাথে কথা হয় না। ফারজানা বা এরা করে নাকি মজিদ ভাই। মিলাদুল ইসলাম তো আছে গ্রুপে। স্যার শো করতেছে না তো, আপনাকে নিয়ে 6 জন। না, 6 জন থাকুক, গ্রুপে মোট কয়জন দেখেন? এই মোটের মধ্যে মিলাদুল ইসলাম তো আছে। ঠিক আছে স্যার, দেখতেছি। গুরুত্বপূর্ণ পরীক্ষার আসন্ন মুহূর্তে আজকে ক্লাস না করলে তো তদন্ত অনুসন্ধানের কিছু বুঝবে না। আমি একবার বুঝিয়ে দেওয়ার পরে যদি আপনারা পড়া শুরু করেন, তাহলে বিকালের এটা খুব সহজে শেষ হবে এবং সঠিক মানের পড়া হবে। আমার কাছে না বুঝেও পড়া শুরু করতে পারেন, কিন্তু সেটা সময় লাগবে 2-3 দিন এই এত 18টা প্রশ্ন শেষ করতে। তারপরও এলোমেলো উত্তর হবে। গ্রুপে আছে না কামরুল ইসলামের? মিলাদুল ইসলাম আছে তো, উনি তো আমার গ্রুপে আছে, এড আছে 21 জন টোটালি। জি, 21 জনের মধ্যে তো মিলাদুল ইসলাম সাহেব আছে। জি স্যার, ওরা ছবি দেওয়া আছে না, হাসি দেওয়া আছে ছবি। জি, আজকে ক্লাস না করতে পারলে তো আবার একটা দুঃখজনক ছবি কালকে লাগাইতে হবে। স্যার উনি তো আগে আরো করছে, ক্লাস করছে তো উনি। আমি তো বললো যে আমি কোনোভাবেই লাইনে ঢুকতে পারতেছি না। আমি তো আবার ওনাকে গ্রুপে আনার চেষ্টা করলাম, তারপরে তো আসতে পারতেছি। যাই হোক, এখন আমরা একটা কাজ করব, সেটা হলো গ নম্বর যে প্রশ্নটা, গ তদন্ত অনুসন্ধান অধ্যায়ের গ সি, এই প্রশ্নটা একটু নিয়ন্ত্রণে নেন। প্রশ্নটা আগে কয়েকবার ভালো করে দেখ,
প্রথম প্রথম দেখেন হচ্ছে নিজের যে দুটো চোখ, কপালের নিচে দেওয়া যে দুইটা চোখ, এই দুইটা চোখ দিয়ে প্রথমে প্রশ্নটা দেখেন। 3বার দেখেন কমপক্ষে। 3বার দেখার পরে আপনারা দেখেন হচ্ছে এর জ্ঞানের যে চোখ, আইনের চোখ, এই আইনের চোখ দিয়ে দেখেন। আইন প্রথমে অনুভব করতে হবে যে প্রশ্নটা হচ্ছে ফৌজদারি মামলার তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে, আমরা ফৌজদারি কার্যবিধির সাধারণ আইন অনুযায়ী জানি যে একটা মামলা পাওয়ার পরে পুলিশ 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করবে। এটা হচ্ছে ফৌজদারি আইন কর্তৃক পুলিশের প্রতি প্রাথমিক নির্দেশ। পুলিশকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য শেষ করবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা কখন সম্ভব না। 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করা কোনো অবস্থাতেই সম্ভব না। এই কারণে প্রশ্নটার মধ্যে যদি পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করতে না পারে বা সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ কি করবে? আটককৃত ব্যক্তিকে নিয়ে পুলিশ কি করবে? তাকে কি ছেড়ে দিবে, না তার থানাতেই মাসের পর মাস আটকায় রাখবে, নাকি কোথায় দিবে, কি করবে? এই পুলিশের আফটার 24 আওয়ার্স পুলিশ যদি তদন্ত কার্য করে বা সম্পন্ন না হয়, তাইলে এই আটককৃত ব্যক্তি, যে আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য শেষ করে রিপোর্ট দিতে পারে নাই, এই আটককৃত ব্যক্তি তাকে নিয়ে পুলিশ কি করবে আর ম্যাজিস্ট্রেটই বা কি করবে? এখানে কিন্তু দুইজনের করণীয় পদ্ধতির কথা জানতে চাওয়া হয়েছে। এই আটককৃত ব্যক্তিকে নিয়ে পুলিশ কি করবে? পদ্ধতি মানে করণীয়, আমি ব্র্যাকেটে করণীয় কথাটা যোগ করে দিয়েছি, পদ্ধতি বুঝতে পারবেন না আপনারা অনেক সময়। পদ্ধতি মানে লোক, আর ম্যাজিস্ট্রেটেরই বা কি করণীয়? প্রশ্নটা এখন অনুভব করতে পারছেন কিনা আইনের চোখ দিয়ে দেখে? তাহলে প্রথমেই এই প্রশ্নটা যদি আমাদের সামনে আসে, তাহলে প্রথমেই আমাদেরকে যে কাজটা আমাদের করণীয়, পুলিশ আর ম্যাজিস্ট্রেটের কি করণীয় সেটা পরে, আইনের শিক্ষার্থী হিসাবে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হইল এই পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের যে পদ্ধতি করণীয়, 24 ঘন্টার মধ্যে তদন্ত যার শেষ করা যায় নাই, তাকে নিয়ে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের করণীয় পদ্ধতি কি, এইটা ফৌজদারি কার্যবিধির কোথায় বের করা। 167 স্যার। তাহলে তুষার সাহেব দেখেন বলে দিয়েছে যে এই প্রশ্নের উত্তরটা 167 ধারায় আছে। সঠিক বলেছেন, 167 ধারা। তাইলে এখন দেখেন আমরা এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, সকল প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে এইটাও একটা। এই প্রশ্নটা আমরা কিভাবে লিখবো দেখেন, এই প্রশ্নটা আর 167 ধারা সবাই জানলেন। এই 167 ধারা আর এই প্রশ্ন এখন আপনাদেরকে প্রায় 1 পৃষ্ঠা লিখে দিব আর কি, আর কিছু আমি যদি নাও লিখি আর কি, তাহলে শুধু এই প্রশ্নটা, প্রশ্ন তো প্রশ্নের মধ্যেই থাকবে, শুধু 167 ধারাটা যদি আমরা জানি, তাহলে এই 167 ধারা আর প্রশ্নের এই 2-3টা লাইন, এইটা দিয়ে আমি এখন আপনাদেরকে
এক পৃষ্ঠা লেখা লিখে দিব আর কি। প্রথমে কি লিখবেন? শিরোনাম করবেন। শিরোনামটা কি হবে বলেন? ফৌজদারি মামলার তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের পদ্ধতি। এই বর্ণনা করুন, এই কথাটুকু বাদ যাবে। পদ্ধতি লিখে কোলন দেবেন। তাহলে এই 3টা লাইন দিয়ে এক শিরোনাম বানাইতে কি আমার কোনো পরিশ্রম হয়েছে না বলেন? এই শিরোনামটা প্রশ্ন দেখেই আপনি তৈরি করবেন। তাহলে তো 3টা লাইন হয়ে গেল। এইবার কি করবেন? এইবার আপনি নিচে লিখবেন, উত্তর লেখা শুরু করবেন। এই শিরোনামের প্রশ্নটার উত্তর দেওয়া শুরু করবেন এই ভাষা দিয়ে। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, 1898 এর 167 ধারায়, 167 ধারায়, এই ধারার পরে লিখে আবার এই প্রশ্নটা নিয়ে আসবেন কেটে। মধ্যে সম্পূর্ণ না হলে আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের পদ্ধতি সম্পর্কে বিধান রয়েছে, সম্পর্কে বিধান রয়েছে। তাহলে 167 ধারায় তার আবার 3টা লাইন সম্পর্কে বিধান রয়েছে। তাহলে এই পর্যন্ত লিখতে গিয়েও তো আমার আসলে খুব একটা মেধাও খাটাইতে হয় নাই, পরিশ্রম হয় নাই। শুধু 167 ধারাটা দিয়ে আমরা প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে ফৌজদারি মামলা তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের পদ্ধতি বা করণীয় কি, এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 এর 167 ধারায় বিধান রয়েছে। এই কথাটাই তো বললেন। এরপরেও আবার এই লাইনটাকে রিপিট করবেন যে ফৌজদারি কার্যবিধির 167 ধারার বিধান অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির 167 ধারার বিধান অনুযায়ী নিম্নে আমরা পর্যায়ক্রমে ফৌজদারি মামলার তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ না হলে আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ এবং অতঃপর ম্যাজিস্ট্রেটের পদ্ধতি সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে এখানে কিন্তু প্রশ্ন একটা, কিন্তু একটা প্রশ্নের ভিতরে কিন্তু 2টা প্রশ্ন লুকায়িত আছে। একটা হচ্ছে পুলিশের পদ্ধতি লিখতে হবে করণীয়, আর একটা লিখতে হবে ম্যাজিস্ট্রেটের করণীয় পদ্ধতি। তাইলে কোনো প্রশ্নে যদি এরকম 2টা 3টা প্রশ্ন লুকায়িত থাকে তাহলে এই ভাষা দিয়ে লিখতে হয়। নিম্নে আমরা পর্যায়ক্রমে পুলিশের পদ্ধতি এবং ম্যাজিস্ট্রেটের পদ্ধতি সম্পর্কে আলোচনা করার প্রয়াস বা প্রচেষ্টা রাখবো। তাহলে এইরকম 3টা প্যারা দিয়ে তো যদি বলেন কথাবার্তা, তাহলে তো 1 পৃষ্ঠা আমার মনে হয়। এবং এই ডাইসের প্রশ্ন কিন্তু 28 তারিখ, এই ধরনের অনেক প্রশ্ন পাবেন। এই ধরনের সকল প্রশ্নে কিন্তু আপনারা এই এক পাতা এমনিতে লেখা ফেলতে পারবেন। প্রথমে শিরোনাম